হাজবেন্ড চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না হাজবেন্ড গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। এই হাজবেন্ড চলেছে। চুপ! পুরুষালী কণ্ঠের ধমকে খানিকটা কেঁপে উঠল উৎসাহ। সে সাইকেলটা ব্রেক কষল তৎক্ষণাৎ। পর মুহূর্তেই দাঁত কেলিয়ে বলল, আরে হাজবেন্ড, এরকম ধমকাও কেন? তোমার এই সুন্দর মুখে ধমক না ভালোবাসার কথা মানায় রে। উৎসার কথার মাঝে শুভ্র বলে উঠল। আরেকটা বাজে কথা বললে তোর একটা আছাড় মারবো বলে দিলাম। উৎসাহ আবার দাঁত কেলিয়ে বলল, আছাড় মারার পরে যদি চুমু দাও তাহলে রাজি আছি। শুভ্র অফিসে যাওয়ার জন্য বেরিয়েছিল। সে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে। বেশি দিন হয়নি চাকরিটা হয়েছে, এই তো 5 মাস হয়েছে সবে। আর উৎসাহ সম্পর্কে তার প্রতিবেশী হয় না, তাদের মাঝে আর কিছুই নেই। কিন্তু এই মেয়েটা সারাক্ষণ তাকে এভাবে ইপটিজিং করে বলতে গেলে। শুভ্র নেহাতি একটা ভদ্র ছেলে, তাই তেমন কিছু বলে না। কিন্তু আজ তো এই মেয়েটা সীমা ছাড়িয়ে গিয়েছে। সে যাচ্ছিল বাস স্ট্যান্ডের দিকে, আর এই মেয়েটাকে দেখো, এ কি আদৌ কোনো মেয়ে? ব্যবহার তো পুরোই ছেলেদের মতো করে। পরনেও তার শার্ট আর জিন্স। কোন দিক দিয়ে মেয়েটা? ভুলবশত মেয়ে হয়েছে আসলে। শুভ্র সেসব ভাবনায় আর না গিয়ে বলল, তোমার বাবার কাছে নালিশ করতে বাধ্য করো না আমাকে। তুমি এইভাবে ইফটিজিং করো ছেলেদের? উৎসাহ সাইকেল থেকে নেমে শুভ্রর পাশে দাঁড়ালো, তারপর বলল, ছেলেদের কোথায় পেলে? শুধু তোমাকেই করি, আই মিন ইফটিজিং। না না না, ইফটিজিং হবে কেন? ভালোবাসা প্রকাশ করি আমি। বুঝো না তুমি? শুভ্র আর কিছু না বলে হাঁটতে লাগলো সামনের দিকে। এই মেয়ের সাথে কথা বলাই বৃথা। উৎসাহ সাইকেল ওখানে ফেলে শুভ্রর সাথে হাঁটতে লাগলো। শুভ্র তা দেখে কঠোর গলায় বলল, একদম আমার সাথে সাথে আসবে না বলে দিচ্ছি। উৎসাহ একটু দাঁড়ালো। শুভ্র তা দেখে শান্তির নিঃশ্বাস ছাড়ল। কিন্তু হায়, এই মেয়ে দেখি পেছনে পেছনে আসছে আবারও। শুভ্র দাঁড়ালো, তারপর বলল, হোয়াটস রং? কি হয়েছে? উৎসাহ এদিক ওদিক তাকিয়ে বলল, আমাকে বলছো? শুভ্র হতাশার শ্বাস ফেলল। উৎসাহ বলল, তুমি না বললে সাথে সাথে যেন না যাই, তাই তো পেছন পেছন আসছি। শুভ্র মৃদু চেঁচিয়ে বলল। কেন আসছো সেটাই তো আজ করছি। সমস্যা কি তোমার? হ্যাঁ, উৎসাহ হঠাৎ একটা গান ধরল। গোলাপ ফুলের কাটা, মোর বন্ধু সাদা মাটা, চোখের ইশারা বোঝে না। শুভ্র হাবার মতো কিছুক্ষণ তাকিয়ে রইল, আর কোনো কথা না বলে সামনের দিকে এগিয়ে গেল সে। উৎসাহ গেল পেছন পেছন। বাস একটু পরেই আসবে। আপাতত স্ট্যান্ডে 6-7 জন মানুষ রয়েছে। উৎসাহ প্রত্যেককেই ভালো করে পরখ করেছে। 2 জন মেয়ে রয়েছে এদের মধ্যে। তাদের মনে হয় 20 বার ওপর থেকে নিজ পরখ করে গিয়েছে তারা। একটা মেয়ে এবার বলেই বসলো, আপনি কি কিছু বলবেন আপু? সবাই এবার উৎসার দিকে তাকালো। শুভ্র অবশ্য তাকায়নি ঠিকই, কিন্তু কানটা এদিকেই দিয়ে রেখেছে। উৎসাহ বলল, আপনি কি ম্যারিড? মেয়েটা একটু থতমত খেয়ে গেল এহেন প্রশ্নে, তারপর বলল, জি আপু, কেন বলুন তো? উৎসাহ একটা হাসি উপহার দিয়ে বলল। গুড, ভেরি গুড। মেয়েটা কিছুই বুঝলো না। উৎসাহ অপর মেয়েটাকে বলল। আপু, আপনি কি ম্যারিড? মেয়েটা ফোন স্কল করতে করতে বলল। কেন? সিঙ্গেল থাকলে কি বিয়ে করবেন নাকি? সবাই চোখ বড় বড় করে ওই মেয়েটার দিকে। মেয়েটা সকলকে পাত্তা না দিয়ে বলল, সিঙ্গেল না, তবে আপনার জন্য হয়ে যেতে পারি। করবেন বিয়ে? সবাই কথাটা শোনার সাথে সাথে এক ঝটকায় মেয়েটার থেকে দূরে সরে গেল। মেয়েটা একই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। উৎসাহ একটু রয়ে শুয়ে বলল, আপনি কি? কারোর জন্য প্রেমিক, আবার কারোর জন্য প্রেমিকা। কথাটা শোনার সাথে সাথে সবাই হাওয়া। উৎসাহ হক চকালো। আরে কোথায় গেল সব? সামনে তাকাতেই দেখে মেয়েটা ওর একদম সামনে। উৎসাহ একটা শুকনো ঢোক গিলে বলল, দুঃখিত আপু, আমি ওরকম না। আমি তো। মেয়েটা উৎসাহের সামনে এসে
পড়া চুলগুলো কানের পেছনে গুজে দিল। উৎসাহ এবার আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বাঁচাও। বলে একটা দৌড় দিল। মেয়েটা পেছন থেকে বলে উঠল। ইউ আর সো হট সুইটার, প্রেমিকা হবে আমার? উৎসাহ দৌড়ে নিজের সাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাপের জন্মে এই সিচুয়েশনে পড়েনি সে। বুকটা এখনো ধরফর ধরফর করছে। ছি, মাফ করো আল্লাহ। কি ছিল এসব? হারপিক দিয়ে গোসল করতে হবে বাসায় গিয়ে? আমার সাথে এসব হওয়া লাগে? ধুর বাল। শহর তিমিরে ঢাকা। আকাশে রূপার থালার ন্যায় চারটা আজ মিছিং। কালো মেঘেরা তাকে ঢেকে দিয়েছে। এই অবিচার সইতে না পেরে সে সূর্য মামার সাথে ইটিস পিটিস করতে চলে গিয়েছে মনে হয়। তাছাড়া চাঁদ যদি মামা হয়, তাহলে প্রেমিকরা তাদের প্রেমিকাকে কেন চাঁদের সাথে তুলনা করে? তার মানে কি তাদের প্রেমিকারা বেডা, নাকি সকালের ওই মেয়েটার মতন? ধুর, মনে হয় চাঁদটাই বেডি। চাঁদের না কলঙ্ক আছে, সূর্য মামাও তো কলঙ্ক আছে। কি আশ্চর্য! তার মানে সূর্য মামা বউ এই চাঁদ? কি সাংঘাতিক! উৎসাহ এটা কিভাবে ধরে ফেলল? তার মাথায় যে এত বুদ্ধি সেটা আজ বুঝল সে। বিজ্ঞানী উৎসাহ সায়েন্টিস্ট। উৎসাহ আকাশের দিকে তাকিয়ে একা একাই হাসতে লাগলো। হঠাৎ তার নজরে পড়ল পড়ার টেবিলের দিকে। খেয়েছে রে, সে তো পড়তে বসেছিল। কালকে থেকে পড়ব বলতে বলতে এসএসসি পরীক্ষা এসে পড়েছে। উৎসাহ পড়ার টেবিলের সাথে জানালাটা দিয়ে উকি দিল। এখান থেকে সরাসরি শুভ্রর বেডরুম দেখা যায়, কিন্তু ওই বলদ লোকটা পর্দা দিয়ে রেখেছে, যার কারণে কিছুই দেখা যাচ্ছে না। উৎসাহ বিরক্তিতে সূচক শব্দ উচ্চারণ করলো। হঠাৎ নিচতলা থেকে পরিচিত স্বর শুনতে পেল সে। দৌড়ে গেল দেখার জন্য। উপর থেকে উকি দিতেই দেখতে পেল সে চিরচেনা মুখ। হায় হায়, শুভ্র এসেছে! সত্যি কি বিচার দিতে এসেছে নাকি? হাসি হাসি মুখটা ভয়ে ঢাকা পড়ল তৎক্ষণাৎ। উৎসাহ দৌড়ে নিচে নামলো। উৎসার বাবা উৎপল আহমেদ বললেন, আরে ধীরে নামো মামনি। একমাত্র মেয়ে বলে বাবা মায়ের যথেষ্ট আদরের সে। উৎসাহ মেকি হাসলো। শুভ্র একবার তাকায়নি তার দিকে। উৎসাহ মুখ ভেঙচি কাটলো তা দেখে। উৎপল আহমেদ বললেন, একটু ভেবে দেখো বাবা, মেয়েটার ভবিষ্যতের কথা এটা। তুমি পারবে, আমি জানি। উৎসাহ রান্নাঘরে তার মায়ের সাথে কাজ করছিল। উৎসাহ রান্নাঘরে তার মায়ের কাছে যাচ্ছিল, কিন্তু কথাটা শোনার সাথে সাথে তার পদযুগল থেমে গেল। তার ভবিষ্যতের কথা মানে? তার বাবা কি তবে শুভ্রর সাথে তার বিয়ে ঠিক করেছে? হায় হায়, এই তো দেখি মেঘনা চাইতেই চল। উৎসাহ খুশিতে চোখের পানি চলে এসেছে। মনে হলো একটা লঙ্গি ডান্স দিলে মন্দ হয় না। তার বাবা কত ভালো! মনে মনে সে শতবার তার বাবাকে ধন্যবাদ বলল। আচ্ছা, সত্যিই কি বিয়ে? আমি আপনার জুতা পরিষ্কার করে দেবো, আপনার বাড়ির ফ্লোর মুছে দেবো। যদি বলেন তাহলে চাকরি ছেড়ে ভিক্ষা করা শুরু করব। তাও এই মেয়েকে আমি পড়াতে পারবো না আঙ্কেল। আফসোস, কথাগুলো গলায় আটকে গেল শুভ্রুর। মুখ ফুটে আর বলতে পারল না। উৎপল আহমেদ বললেন, দেখো বাবা, সামনেই মেয়েটার এসএসসি পরীক্ষা। কোনো ভালো টিচারও পাচ্ছি না। এর আগে যতগুলো টিচার এসেছিল তাদের কারো পড়াই এনাকেও বোঝে না। তুমি তো স্টুডেন্ট লাইফ থেকে ভালো একজন স্টুডেন্ট ছিলে, এখন আবার এত বড় কোম্পানিতে জব করো। একটু দেখো না বাবা, প্লিজ। উৎসার মুখটা বাংলার পাঁচের মতো হয়ে গিয়েছে। এটা কোনো কথা? সে কি ভেবেছিল আর তার বাবা কি বলল? ধুর! শুভ্র গলা খাকারি দিয়ে বলল, আসলে আঙ্কেল, আমার এখন হাতে তেমন সময় থাকে না। আপনি ওকে কোনো ভালো টিউটর দেখে। না বাবা, দেখো আমি জানি তোমার সময় নেই, কিন্তু তাও তো একটু দেখো না প্লিজ, অনুরোধ করছি। উৎসাহ মায়ের সাথে রান্নাঘরে দাঁড়িয়ে রয়েছে, তবে তার চোখ কান এদিকেই দিয়ে রেখেছে সে। শুভ্র পড়ালে মন্দ হয় না, পটানোর একটা ভালো সুযোগ হাতে পাবে। এদিকে শুভ্র পড়েছে বিপাকে। শুভ্র বলল,
আঙ্কেল, আমি সত্যিই দুঃখিত। আপনি যদি আমাকে বলতেন যে একটা নবজাতক শিশুকে দিয়ে ইংরেজি বলাতে, আমি সেটাও করতাম, কিন্তু উৎসাহকে পড়ানো একদমই সম্ভব নয়। উৎপল আহমেদ হক চকালেন। এই কেমন কথা? তিনি বললেন, এটা কি বললে বাবা? আমার এমন ফুলের মতো মেয়েকে পড়ানো অসম্ভব কেন হবে? উৎপল আহমেদের কথা শুনে শুভ্র মনে মনে বলল, ফুল না আঙ্কেল, বলুন ফুলের কাঁটা। যার সাথেই থাকে তাকেই বিন্দায় দেয়। আপনার কাছে আপনার মেয়ে গোলাপ হলেও আমার কাছে ও গোলাপ ফুলের কাঁটা। যতক্ষণ সাথে থাকে বিন্দাইতে থাকে। মনের কথা মনেই কবর দিল সে। বাহিরে বলল, হ্যাঁ, আসলে আঙ্কেল উৎসাহ অনেক ভালো স্টুডেন্ট, মানে আসলে আমার থেকেও। আর তাছাড়া আমি তো আর্টসের স্টুডেন্ট, ও তো কমার্সের। উৎপল আহমেদ অবাকে স্বরে বললেন, সে কি বাবা, তুমি না কমার্সের? কই না তো, আমি তো আর্টসের স্টুডেন্ট। উৎসাহ চায়ের ট্রে টেবিলে রাখলো, তারপর এক কাপ শুভ্রর দিকে এগিয়ে দিয়ে বলল, বললো একটা কথা, আমি যে কমার্সের, আমি তা জানি। তারপরে ফিস ফিস করে বলল, তোমার সম্পর্কে A to Z সব জানি বেবি। তুমি কোন ব্র্যান্ডের আন্ডারওয়্যার পরো সেটাও জানি, আর এটা তো কোন ছাড়। শুভ্র বুকে হাত দিয়ে খুক খুক করে কেসে উঠল। উৎসাহ পিঠে হাত বুলিয়ে বলল, এটা শুনলেই কাশি উঠে গেল। কয়টা আছে, কোন কালারের সেটাও জানি। তোমাকে কিন্তু লালটাতে বেশি সুন্দর লাগে বেবি। শুভ্রর এবার কাশি বেড়ে গেল। এক পর্যায়ে উঠে দাঁড়িয়ে বলল, আপনার মেয়েকে একটু নজরে নজরে রাখবেন আঙ্কেল, আজকে আসি। আর অপেক্ষা করলো না সে, দৌড়ে বেরিয়ে গেল। উৎসাহ হাসতে লাগলো তা দেখে। বড্ড লাজুক ছেলে। আচ্ছা, লজ্জা জিনিসটা মেয়েদের বেশি থাকে। এই ছেলের লজ্জা উৎসাহকেই ভাঙাতে হবে, যেভাবেই হোক। অদ্ভুত কাণ্ড। রাতের চাঁদ মিসিং আর সকালে সূর্য, এটা কোনো কথা? নির্ঘাত রাত দুটোতে। যাই হোক, উৎসাহ আবার এত ভাবার সময় নেই। উৎসাহ তড়িঘড়ি করে তৈরি হতে লাগলো। 10টা বাজে তো, শুভ্র বের হবে, তার সাথে সাথে বের হতে হবে। একদিন না যেতে পারলে ভয় হয় তার। যদি রাস্তা দিয়ে যাওয়ার সময় কেউ পটিয়ে ফেলে, সিনেমার মতো যদি হোঁচট খেয়ে কোনো মেয়ে শুভ্রর কোলে পড়ে এসে লালা করে পটিয়ে ফেলে, না না না, এটা হতে পারে না। উৎসাহ দ্রুত পায়ে বেরিয়ে গেল। উৎসার মা উর্মি বেগম পেছন থেকে ডেকে কাজ হলো না। শুভ্র সবে মাত্র বাসার থেকে বের হয়েছে, সামনে তাকাতেই ভড়কে গেল। উৎসাহ একদম সামনে দাঁড়িয়ে। শুভ্র এক কদম পিছিয়ে বলল, কি সমস্যা? উৎসাহ দাঁত কেলিয়ে বলল, প্রেম করবে? শুভ্র থতমত খেলো, তারপর কাট কাট গলায় বলল, না, সরো সামনে থেকে। উচ্ছ্বাস সরে দাঁড়ালো। আজকে সাইকেল নেয়নি সে। শুভ্রর পেছন পেছন হাঁটতে লাগলো। শুভ্র তা খেয়াল করে বলল, এই তুমি প্রতিদিন এমন পেছন পেছন আসো কেন বলো তো? তুমি না বললে সাথে সাথে যেন না যাই, তাই তো পেছন পেছন যাই। শুভ্র রাগ নিয়ে নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করলো, তবুও রাগ কন্ট্রোল করে বলল, আমার সাথে আসো কেন? পড়াশোনা নেই তোমার? উৎসাহ হতাশার নিঃশ্বাস ছেড়ে বলল, কি আর বলি বলো তো, ভালো কোনো টিচারই তো পাচ্ছি না। তুমি পড়াবে আমাকে, তাহলে পড়াশুনো নিয়েই পড়ে থাকবো, প্রমিস। শুভ্র ঠোঁট ডোল করে শ্বাস ছেড়ে আবার হাঁটা ধরল। উৎসাহ পেছন পেছন যেতে লাগলো। শুভ্রর গায়ের রং শ্যাম বর্ণের হলেও বড্ড আকর্ষণীয় লাগে তাকে। একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে হবে। এই যেমন এখন রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে, যে কিনা শুভ্রর দিকে হা করে তাকিয়ে রয়েছে। উৎসাহ তা দেখে চোখ বড় বড় করে ফেললো। তারপর সে বলল, ওই ওই ওই, কি দেখিস এত? হ্যাঁ, এটা অলরেডি বুকড। আর একবার তাকালে না, একদিক দিয়ে মারবো, আর একদিক দিয়ে ধোয়া বের হবে। চল ফট। মেয়েটা বোকা বনে গেল। সে শুভ্রর দিকে তাকালো। শুভ্র একটু হেসে তার হাতে থাকা ব্যাগটা দিয়ে নিজের মুখ ঢেকে দৌড় লাগালো। উৎসাহ বলে উঠল, আরে জানেমান, আস্তে দৌড়াও, দিলি তো আমার জানেমানকে লজ্জা পাইয়ে। উৎসাহ দৌড় লাগালো পেছন পেছন। মেয়েটা এসব দেখে বলল, ये सब क्या है भाई? लड़का कौन है और लड़की कौन भाई? मारो मुझे, मारो यार, छी। মেয়েটা নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। এদিকে উৎসাহ যেভাবে দৌড়ে গিয়েছে, পেছনে ঠিক যেভাবে উল্টো দৌড় দিয়েছে। এই মেয়েটাকে দাঁড়িয়ে রয়েছে এখনো।
উৎসাহকে দেখে মেয়েটা জোরে ডাক দিল। হেই ডার্লিং, কোথায় যাও? উৎসাহ স্পিড বাড়িয়ে দিল দৌড়ে। শুভ্র তা দেখে হাসলো, তারপর মেয়েটার পাশে দাঁড়িয়ে বলল। থ্যাঙ্কস। মেয়েটা মুচকি হেসে বলল। প্রয়োজন নেই, ফ্রেন্ড হিসেবে তোমাকে বিপদ থেকে বাঁচানো আমার কর্তব্য। শুভ্র হাসলো। মেয়েটা আর সেই একই অফিসে জব করে, নাম তার জারা খাতুন। জারাকে উৎসার ব্যাপারে বলতেই সে বলেছিল যে সে হেল্প করবে, তাই তো গতকাল থেকে তার জন্য এই বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে থাকে, যেখানে তার নিজস্ব গাড়ি আছে। যা খেল দেখিয়েছে, উৎসাহ আর আসবে না এভাবে। শুভ্র যারার সাথে টুকটাক কথা বলতে বলতে বাসে এসে পড়ল। যারা আর শুভ্র উঠে পড়ল বাসে। সকালের দিকে বাসটা খালি থাকে, ওরা দুজন গিয়ে পাশাপাশি সিটে বসলো। যারা হঠাৎ বলল। আচ্ছা, মেয়েটা তো সুন্দর আছে যথেষ্ট, তাও এত আপত্তি কেন তোমার? শুভ্র হতবাক হওয়ার স্বরে বলল। ওটা মেয়ে। হাসালে তুমি। কোন দিক দিয়ে মেয়ে মনে হয় ওকে? ড্রেসটাও ছেলেদের মতো পরে, আবার কেমন ইভটিজিং করে। যারা হো হো করে হেসে উঠল, তারপর বলল। তার মানে তোমার আমাকেও মেয়ে মনে হয় না, কারণ আমিও শার্ট প্যান্ট পরে আছি। শুভ্র তৎক্ষণাৎ বলে উঠল। আরে না, তেমনটা না। উৎসার কথা বলার স্টাইলটাও ছেলেদের মতোই। তোমার সাথে কথা বললে তাও মনে হয় যে একটা মেয়ের সাথে কথা বলছি। আর ওটা চুলগুলো ঘাড় পর্যন্ত ওর। তোমার তো তাও পিঠ পর্যন্ত আছে। যারা জানালার বাইরে দৃষ্টি রেখে বলল। সময় থাকতে মূল্য দিও। মেয়েটা দেখতে, আচার আচরণ যেমনই হোক, তোমার জন্য পাগল। আচ্ছা শুভ্র, একটা মেয়ে অমন ঘাড় পর্যন্ত চুল, ছেলেদের মতন পোশাক পরলেই বুঝি সে অপছন্দের তালিকায় চলে যায়? তার মনটা কেন কেউ বোঝে না? আজকে যদি ওর কোমর পর্যন্ত চুল থাকতো, মেয়েদের ড্রেস পরতো, লাজুক স্বরে কথা বলতো, তাহলে এভাবে মানা করতে না নিশ্চয়ই। শুভ্র ভ্রু কুচকালো, তারপর বলল। ইমোশনাল করবে না একদম। আমার এইসব নিয়ে প্রবলেম নেই। প্রবলেম হচ্ছে ও আমাকে ইফটিজিং করে। আচ্ছা তুমিই দেখো, এখন যদি আমি ওকে এমন ইফটিজিং করতাম, তাহলে কি ও আমাকে অ্যাকসেপ্ট করতো? উল্টা গলে জুতো দিয়ে দুটো লাগিয়ে দিত। আমি নেহাতি ভদ্র মানুষ, তাই কিছু বলতে পারি না। যারা হাসলো, তারপর বলল। তুমি বড্ড লাজুক ছেলে। আই থিঙ্ক ওই তোমার জন্য পারফেক্ট। শুভ্র অসহায় স্বরে বলল। তুমিও? যারা এবার জোরে হেসে ফেলল। কাকিমা টুকি। শিউলি বেগম চমকে উঠলেন হঠাৎ এহেন কথায়। ওরে মা গো! উচ্ছ্বাস খিলখিল করে হেসে ফেলল, তারপর বলল। দিন দুপুরে দরজা খোলা রেখেছো কেন? হ্যাঁ, যদি কোনো চোর ডাকাত ঢুকে যেত? শিউলি বেগম হেসে বললেন। আমি জানতাম যে তুই আসবি, তাই আর লাগাইনি। শিউলি বেগম মাছ ধুতে ধুতে বললেন। তো কি খবর ওইদিকে, পটাতে পারলি? উৎসাহ হেসে ফেলল, তারপর বলল। তোমার ছেলেকে একটু বোঝাতে পারো না? আমি তার জন্য রোম্যান্টিক গান গাইলে সে বলে আমি নাকি তাকে ইফটিজিং করি। এটা কোনো কথা বলো? শিউলি বেগম বললেন। একদম বাপের মতো হয়েছে। ওর বাপটাও এই কথা বলতো। আমি কোনো রোমান্টিক কথা বললেই বলতো যে আমি নাকি তাকে ইপটিজিং করছি। জানিস আমাদের বাসরাতে কি হয়েছিল? উচ্ছ্বাসিত হয়ে বলল। এই না, জানি না তো, বলো বলো। শিউলি বেগম মুখ খুলতে যাবে, তখনই কাশির শব্দ কানে ভেসে এলো। কবির ইয়ামিন গম্ভীর স্বরে বললেন। 1 কাপ চা দিও। শিউলি বেগম দাঁত দিয়ে জিভ কাটলেন। ইসরে, শুনে ফেলেছে বোধহয়। উৎসাহ কবির ইয়ামিনের উদ্দেশ্যে বলল। কেমন আছো আঙ্কেল? শরীর ভালো তো? পায়ের ব্যথা কমেছে? কবির ইয়ামিন মৃদু হেসে বললেন। হ্যাঁ মা, কমেছে। তুমি কেমন আছো? উৎসাহ বলল। তোমার ছেলে আর ভালো থাকতে দিল কই? কবির ইয়ামিন কপাল কুঁচকালেন। শিউলি বেগম উৎসার পাশে দাঁড়িয়েছিল, তিনি উৎসার হাতে চিমটি কাটলেন। উৎসাহ মৃদু আর্তনাদ করে উঠল। ওই মানে আর কি, আসলে আমার তো সামনে এসএসসি পরীক্ষা, আমি এখনো ভালো টিচার পাইনি। তোমার ছেলেকে পড়ানোর জন্য বললাম, মানা করে দিয়েছে। এখন আমার পরীক্ষাও তো খারাপ হবে, তাই না? তাই বললাম ভালো আর থাকতে দিল কই? কবির ইয়ামিন বললেন। ও আচ্ছা, এই ব্যাপার। আমার পরিচিত আছে একজন, আমার বন্ধুর ছেলে ভীষণ ভালো পড়ায় শুনেছি। কথা বলবো নাকি? উৎসাহ হতাশার শ্বাস ছেড়ে বলল।
দেখো না কথা বলে, আমি ওপর থেকে ঘুরে আসি কাকিমা। শিউলি বেগম আস্তে করে বললেন। গতকালকে তুই শুভ্রকে কি বলেছিলি রে? ছেলেটা আমার লজ্জায় কালকে দরজাই খুলেনি, চুমুটুবু দিয়েছিলি নাকি? উৎসাহ বড় বড় চোখ করে তাকালো। আজ বাদে কাল বিয়ে হলে এটা তার শ্বশুর বাড়ি হবে, আর সে কি না বলছে, অবশ্য ঠিকই আছে। তুমি বুঝলে কি করে যে লজ্জা পেয়েছে? ওর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছিল। আমাকে এসে জিজ্ঞাসা করেছিল যে তুই ওর রুমে গিয়েছিলি নাকি। আমি বলেছি না তো। কি বলেছিলি রে? উৎসাহ ঠোঁট চেপে হেসে বলল। তেমন কিছু না, শুধু বলেছিলাম যে তাকে লাল আন্ডারওয়্যারে সুন্দর লাগে। শিউলি বেগম বলে উঠলেন। তবে রে ফাজিল মেয়ে, আমার লাজুক ছেলেটাকে এইসব বলেছিস? উৎসাহ দৌড়ে উপরে চলে গেল। শিউলি বেগম হেসে ফেললেন। কবির ইয়ামিন বললেন। দৌড় দিল কেন? শিউলি বেগম হাসি আটকে বললেন। না তেমন কিছু না। তা আজকে ব্রেকফাস্টে কি খাবে? আন্ডারওয়্যার দিব? আচ্ছা দাও। এ কি বললে? কবির ইয়ামিন চোখ বড় বড় করে তাকিয়ে রয়েছেন। শিউলি বেগম নিজেও বেকুব বনে গিয়েছেন নিজের কথায়। কবির ইয়ামিনের দিকে তাকিয়ে মেকি হাসলেন। কবির ইয়ামিন মুখ ঘুরিয়ে বললেন। এখনো ভালো হলে না তুমি। শিউলি বেগম নিজের ভাব বজায় রাখতেই বললেন। তুমি যে ভালো চন্দ্রনাথ, আমিও যদি এমন ভালো হতাম তাহলে শুভ্র এখনো আকাশেই লটকিয়ে থাকতো, পৃথিবীতে আর আসতে হতো না। কবির ইয়ামিন খুক খুক করে কেসে উঠলেন। সেই বা কি করবে, তাদের বংশের সব পুরুষই এমন লাজুক স্বভাবের। শিউলি বেগম বললেন। এত কাশাকাশি না করে নিজের ছেলেটাকে বোঝাও, ওটাও তোমার মতো হচ্ছে। কবির ইয়ামিন আর কিছু বললেন না। হঠাৎ তখন কোথা থেকে হন্তদন্ত হয়ে শুভ্র প্রবেশ করলো। ভড়কে গেলেন দুজনে। শিউলি বেগম বললেন। ও মা, তুই এই সময় বাসায় এলি যে? শুভ্র সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলল। একটা ইম্পর্টেন্ট ফাইল ফেলে গিয়েছে। ও আচ্ছা, এই না। শিউলি বেগমের চিৎকারে শুভ্র থামলো, মায়ের দিকে ফিরে তাকিয়ে বলল। কি না? শিউলি বেগম একটা শুকনো ঢোক গিললেন। ওই ঘরে তো উৎসাহ আছে, পাগলটা কি করছে আল্লাহই জানে। শুভ্র গেলে তো না, ওকে আটকাতে হবে। শিউলি বেগম কিছু বলতে যাবে, তখনই খেয়াল করলো যে শুভ্র নেই, অলরেডি চলে গিয়েছে। তার মানে তখনই ওপর থেকে দুজনের চিৎকার শোনা গেল। বাড়িটা মৃদু কেঁপে উঠল, যাকে বলে। শিউলি বেগম আস্তে করে বললেন। হয়ে গেল? বাইরে টুপটাপ বৃষ্টি পড়তে আরম্ভ করেছে। বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মাঝে, দু একটা বজ্রপাতও পড়ছে। যে মেয়ে কি না একবার বজ্রপাতের শব্দ শুনলে 10 বার চিৎকার করে, আজ সে মেয়ে ছাদে বসে আছে। বাহিরের দুনিয়া উল্টে গেলেও যেন সে কোনো পরোয়াই করে না। আর পরোয়া করে না, করবেও বাকি। মান সম্মানরা আজ তাকে টাটা বাই বাই করে চলে গিয়েছে। নিজের ওপর নিজেরই রাগ লাগছে এখন উৎসার। কেন যে তখন শুভ্র শার্টটা পড়তে গেল, না পড়তে যেতে, আর না তাকে শুভ্র ওইভাবে দেখতো। ইস, বিয়ের আগেই ওভাবে দেখে নিল। উৎসার এখন একটাই গান গাইতে ইচ্ছে করছে। আজ আমি সব হারালাম। উৎসার পরনের শার্টটার দিকে তাকালো। শুভ্রের শার্ট এটা পড়তে গিয়েই তো যত ঝামেলা হলো। অবশ্য তার চেয়ে তো শুভ্র বেশি লজ্জা পেয়েছে। উৎসাহ একটা দীর্ঘশ্বাস ছাড়ল। দোলনা থেকে উঠে দাঁড়ালো সে। ছাদের একদম কর্নারে গিয়ে দাঁড়ালো। নিচে একটু ঝুঁকে উকে দিতে লাগলো। এটা এমনিতেই ছাদে আসলেও করে সে। হঠাৎ করে কেউ একজন চেঁচিয়ে উঠল। এই মেয়ে লিসেন, আমি কিছু দেখিনি, প্লিজ লাভ দিও না। উৎসাহ চমকে উঠল খানিকটা। পাশের ছাদে তাকাতেই দেখলো শুভ্র দাঁড়িয়ে আছে। কি আশ্চর্য, সে এতক্ষণ খেয়ালই করেনি। কিন্তু শুভ্র এটা কি বলল? উৎসার মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। উৎসাহ কাঁদো কাঁদো স্বরে বলল। না না না, আজ এই মুহূর্তে আমি এই জীবন দিয়ে দিব। এই মুখ আমি কাউকে দেখাতে চাই না, চাই না। উৎসাহ দুদিকে মাথা নাড়তে নাড়তে বলল। সে এক পা ওঠাতে যাবে, তখনই শুভ্র বলে উঠল। এই মেয়ে, নাটক করছো তুমি? হ্যাঁ, উৎসাহ বলে উঠল। ইয়ামিন সাহেব, প্রেমিকাবাজ হতে পারি, নাটকবাজ নই। শুভ্র
কপাল কুঁচকে তাকিয়ে রয়েছে। উৎসাহকে এবার উপরে থেকে নিচে পরখ করলো। শুভ্র একটু অস্বস্তি বোধ করলো। শুভ্রর পরনে সাদা শার্টটা ভিজে গায়ের সাথে লেপ্টে গিয়েছে। উৎসাহ দুষ্টু হেসে বলল। ইউ আর লুকিং সো হট বেবি। শুভ্র দাঁতের দাঁত চেপে বলে উঠল। অশ্লীল। তারপরে চলে যেতে উদ্যত হলে উৎসাহ বলে উঠল। এই যে হ্যান্ডসাম, সত্যি দেখোনি তো কিছু? শুভ্রর হঠাৎ কি হলো আল্লাহ মালুম। ও বলে পেছনে ঘুরে চেঁচিয়ে উঠল। পেটের লালচে তিলটা একদম বিশ্রী দেখতে, আর বাকিগুলো নাই বা বললাম। উৎসাহ হা হয়ে গেল শুনে। শুভ্র নিজেও নিজের কথায় তাজ্জব বনে গেল। লজ্জায় ছেলেটার কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে, অথচ এমনটা হওয়ার কথা উৎসার সাথে। শুভ্র দ্রুত বেগে নেমে গেল ছাদ থেকে। অফিসে আর যাবে না আজকে, ইম্পর্টেন্ট মিটিং গেল আজকে। অবশ্য বস তাকে ভীষণ স্নেহ করে, তেমন কিছু বলবে না আশা করি। কি বলে গেল এটা? আমাদের পেটে লাল তিল, আমার পেটে লাল তিল। পাশের বাড়ি থেকে দুটো কাক উড়ে গেল এমন চিৎকারে। এদিকে শুভ্রর মরে যাওয়ার মতো লজ্জা লাগছে। আজকে তার দিনটাই ভালো না। কি দেখলো এটা তখন সে? আর ছাদেই বা তখন ওটা কি বলে এলো? শুভ্র ওয়াশরুমে গিয়ে শাওয়ার অন করে দিল। আয়না তাকালো একবার, কান দুটো আগুনের মতো গরম হয়ে রয়েছে। হলে নিশ্চয়ই লাল হয়ে যেত। ইস, তখন সবাই বুঝে যেত যেন লজ্জা পাচ্ছে সে। ভাগ্যিস সে শ্যাম বর্ণে। বেশ কিছুদিন এভাবেই চলে গেল। তবে আশ্চর্যজনক কথা, হঠাৎই এই ঘটনার পর শুভ্র জ্বরে ভুগেছে। অথচ এমনটা হওয়ার কথা ছিল উৎসার সাথে। যদিও বৃষ্টিতে ভেজার কারণে জ্বর এসেছে বলে শুভ্রর ধামা চাপা দিয়ে দিয়েছে। ওইদিকে ঘটনা সম্পর্কে শুভ্রর বাবা মাও জানে না। ওরা বলেছে যে আরশোলা দেখে দুজনেই চিৎকার করেছে। অবশ্য শিয়ালি বেগম বিশ্বাস করেননি তেমন একটা। এই কয়েকদিন উৎসাহ তেমন একটা আসেনি ওদের বাড়িতে। উৎসাহকে দেখলে যেন ওর জ্বর আরও বেড়ে যায় তাই। তবে খোঁজ নেয় ঠিকই, টেবিলের সাথে জানালা দিয়ে রোজ উকি দেয়। আজ এতগুলো দিন পর শুভ্র একটু সুস্থ বোধ করছে। ঠিক করলো আজকে সে অফিস যাবে। বজ ভালো বিদায় কিছুই বলেনি, তবে বলতে কতক্ষণ। শুভ্র রেডি হয়ে নিল। শিউলি বেগম বারণ করলেও শুনল না। বের হতে উৎসাহ হাজির, হাত দিয়ে হাই দিল তাকে। শুভ্র গতকালে অনেক রিসার্চ করেছে যে কিভাবে মেয়েদের সাথে দূরত্ব সৃষ্টি করতে হয় এই নিয়ে। তার গবেষণা যেটাই সে বুঝেছে সেটা হলো ইগনোর করা। ইগনোর করলে দূরত্ব বাড়বে। মেয়েদের নাকি আবার কোমল হৃদয়। অবশ্য একে মেয়ে বলাও ভুল, হাবভাব সব ছেলেদের মতো। এখন ইগনোরই একমাত্র উপায়। শুভ্রাজ কোনো কথা না বলেই হাঁটতে আরম্ভ করলো। এমন ভাব করলো যেন রাস্তায় শুধু সে একাই আছে। উৎসব পেছনে পেছনে আস্তে আস্তে বলল। আব্বে এই হ্যান্ডসাম, কথাটা তো শোনো। এত লজ্জা পাও কেন তুমি? শুভ্র কোনো কথাই বলল না। উৎস কপাল কুচকালো। বোবা হয়ে গেল নাকি? পেছন থেকে ধরম করে একটা কিল বসালো শুভ্রর পিঠে। শুভ্র আর্তনাদ করে উঠল। হতম্বম্ব হয়ে গেল সে। মারলে কেন? ইগনোর করছো কেন? তাদের পাশে দিয়ে তখন একটা কাপল যাচ্ছিল। তখন মেয়েটা উৎসাহ শুভ্রকে দেখে বলে উঠল। দেখো, কিছু শিখলেও তো পারো। মেয়েটার সাথে থাকা ছেলেটাও এবার ধ্রম করে মেয়েটার পিঠে কিল বসিয়ে দিল। ওনার থেকেও ভালো পারি, দেখছো? আমার থেকে বরং শেখা উচিত ওনার। উৎসাহ শুভ্র বোকার মতো তাকিয়ে রইল ওদের দিকে। ছেলেটা এত জোরে কিল দিয়েছে যে মেয়েটার চোখ থেকে অটোমেটিকলি পানি চলে এসেছে, কিন্তু রাগে তার শরীর জ্বলছে। মেয়েটা এদিক ওদিক তাকিয়ে কিছু খুঁজতে লাগলো। ছেলেটা বলে উঠল। কি খুঁজছো? মেয়েটা হঠাৎ রাস্তার সাইডে পড়ে থাকা একটা বড় ইটের টুকরা তুলে নিল দুহাতে। ছেলেটা চোখ বড় বড় করে ফেললো। আহাম্মুকের বাচ্চা, আমি এটা বলেছিলাম তোকে। মেয়েটা কিল দেওয়ার পরও ছেলেটা কিচ্ছু বলেনি, সেটার কথা বলেছিলাম। আর তুই কি করলি? আজকে তো তুই শেষ রে বাঙ্গির পোলা। ওরে আল্লাহ গো! বলেই দৌড়াতে লাগলো। মেয়েটা জোরে জোরে বলে উঠল। এ হাবিবি, কোথায় আর পালাবি? ইট নিয়ে ছেলেটার পেছনে দৌড়ে দিতে লাগলো সে।
উৎসাহ আর শুভ্র একে অপরের দিকে তাকালো। এই প্রথম দুজনে একসাথে জোরে জোরে হাসতে লাগলো। কি চিজ রে ভাই? শুভ্র হাসতে হাসতেই বলল, আজকাল তো তাই ঘুমাতেও ভয় লাগে যে যদি কোনো বিনোদন মিস হয়ে যায়। হ্যাঁ একদম। শুভ্র হঠাৎ হাসে থামিয়ে মুখটা গম্ভীর করে ফেলল। উৎসাহ বলে উঠল, তোমাকে হাসলে কিন্তু জোস লাগে বেবি। শুভ্র কান গরম হয়ে গেল। তার না মেয়েটাকে ইগনোর করার কথা, সে দেখি উল্টো হেসে হেসে কথা বলছে। শুভ্র সোজা হাঁটতে লাগলো। আবার উৎসাহ বলে উঠল, এভাবে হেসে হেসেও তো কথা বলতে পারো, এত লজ্জা পাও কেন তুমি? শুভ্র কিছু না বলেই হাঁটতে লাগলো। উৎসাহ ঠোঁট গোল করে শ্বাস ছাড়লো, তারপর চেঁচিয়ে বলল, বুঝবে বুঝবে, এই উৎসার মর্ম একদিন বুঝবে তুমি। তবে সেদিন আমি এমন ইগনোর করব তোমাকে। শুভ্র বিড়বিড় করে বলল, কোনোদিন আসার নয় এটা, দরকার পড়লে চিরকুমার থাকবো, তাও এই মেয়েকে বিয়ে করবো না। আকাশ আজ তারায় ঝলমল করছে। চাঁদটাও আজ বেশ ভালো আলো দিচ্ছে, কিন্তু চাঁদের তো আলো নেই। সূর্য আর চাঁদকে কি বলা যায়? সূচা পারফেক্ট। সূচা কত সুন্দর আলোর দিচ্ছে আজকে। কলজাটা ঠান্ডা হয়ে গেল উৎসার। ইস, কি সুন্দর নাম দিয়েছে সে। তার মাথায় এত বুদ্ধি কেন? উৎসাহ টেবিলে পড়ে থাকা বইগুলোর দিকে তাকালো। কি সুন্দর লাগছে বইগুলো। ওই যে একটা গান আছে না, আমার ধুলোবালি জমা বই, ওই লাইনটা পারফেক্ট মিলেছে। উৎসাহ গান ধরল হঠাৎ। আমার ধুলোবালি জমা বই, আমার ব্রেনটা গেল কই? আমার ভাল লাগে না এই পড়ালেখা। আমার শুভ্র বেবি কই? জানালা দিয়ে শুভ্র রুমের দিকে তাকাতেই গিয়ে থমকে গেল সে। শুভ্র তাকিয়ে আছে তার দিকে। সে কি খুব জোরে গিয়ে ফেলেছে? উৎসাহ মেকি হাসলো। শুভ্র জানালা লাগিয়ে পর্দা দিয়ে দিল। উৎসাহ একটা মুখ ভেঙচি কাটলো। ঢং। কয়েকদিন পর তুই নিজে ঢাক ঢোল বাজিয়ে নিয়ে যাবি এই উৎসাহকে। যা, চ্যালেঞ্জ করলাম। চত্ব সব নির্লজ্জ মেয়ে, মিনিমাম লজ্জা শরম নেই। পুরো এলাকাকে গান শোনাচ্ছে বলে মনে হচ্ছে। শুভ্র আয়নার দিকে তাকিয়ে চমকে গেল। তার চেহারা কেমন যেন হয়ে গেছে, কেমন লাল লাল। শ্যামবর্ণে টপটপে করলে বেরিয়ে এসেছে লজ্জার কারণে। শুভ্র বিরক্ত লাগছে। এত লজ্জা কেন তার? দীর্ঘশ্বাস ছাড়ল সে। নিজের গিটারটা নিয়ে বেলকনিতে চলে গেল। ফ্লোরে বসে দেওয়ালে হেলান দিল। চাঁদের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কোনো একদিন নিজের অর্ধাঙ্গিনীকে নিয়ে চন্দ্রবিলাস করব, সারা রাত জেগে গল্প করবো আর কিছুক্ষণ শুনি। এই যে চাঁদ মামা, সেই দিন এইভাবে আলো দিবে তো? চারটা কথা বলতে পারলে বোধহয় ভালো হতো। যে এখন তো মামা বলছিস, বিয়ের পর তো বউকে ঠিক আবার আমার তুলনা করবি। মামার সাথে বউকে তুলনা করতে শরম করে না তোদের? শুভ্রর গানের গলা মারাত্মক। তার নিজের এই জিনিসটা বড্ড প্রিয়। কখনো কারোর সামনে তেমন গান গাওয়া হয়ে ওঠে না তার, কারণ তার লজ্জার। এত রাতে আধারে গাইতেও ভালো লাগছে তার। চারিদিকে কেমন অন্ধকার থাকে, আশেপাশে কোনো মানুষ নেই, নীরব একটা জায়গা। ইন্ট্রোভার্টদের সব প্রিয় জায়গা, তাদের কমফোর্ট জোন যেন এটাই। হঠাৎ শুভ্র ফোনটা শব্দ করে বেজে উঠল। শুভ্র ফোনটা পকেট থেকে বের করলো। অপরিচিত নাম্বার থেকে কল এসেছে। শুভ্রর কপাল কুঁচকে আসে। সে ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে একটা মেইলি স্বর ভেসে এলো। দারুণ বেবি, একদম জোস। এত সুন্দর ভয়েস কেন তোমার? শুভ্র মাথাটা নিচু করে সামনের বিল্ডিংয়ে দেখতে লাগতো। তার মানে উৎসাহ শুনেছে পুরো গানটা। সে তো এত জোরেও গায়নি। তার ভাবনার মাঝে উৎসাহ বলল, বেবি আর একটা গান গাও না প্লিজ। শুভ্র মৃদু ধমক দিল, চুপ কর বেয়াদব মেয়ে। কোন দিক থেকে আমাকে বেবি লাগে? হ্যাঁ, তোমার থেকে কত বড় জানো? নাকি বেবি মানে জানো না? বেবি মানে শিশু, বুঝেছো? বই তো নেড়েও দেখো না মনে হয়। কয়েকদিন পর এইচএসসি দেবে যে মেয়ে, সেই মেয়ে বেবি মানে জানে না। এই লজ্জা করে না তোমার? উৎসাহ বেকুব বনে গেল। এতটা ইনোসেন্ট কেউ হয়? সে বলল, না গো, লজ্জা করে না। আমার লজ্জাগুলো তো তুমি তোমার জন্মের সময় নিয়ে চলে এসেছো। এতই যদি তোমার খারাপ লাগে তাহলে আমাকে কিছু লজ্জা ধার দাও। প্রমিস, বিয়ের রাতে তোমাকে আবার দিয়ে দেবো। হ্যালো হ্যালো। উৎসাহ খেয়াল করলো যে শুভ্র কল কেটে দিয়েছে। মৃদু আওয়াজ ভেসে এলো কানে। শুভ্র বেলকনির দরজা আটকে ভেতরে চলে গিয়েছে। উৎসাহ জোরে জোরে হাসতে লাগলো।
ওরে আমার লাজুক সোনারি, বিয়ের রাতে নাকি জামাইরা বউদের লজ্জা ভাঙায়, আমাদের বেলায় তো উল্টো হবে বলে মনে হচ্ছে। ইস, ঝিঙ্কুটা আমার। উৎসাহ একটা ফ্লাইং কিস ছুড়ে দিল, তারপরে আবার হাসতে লাগলো। হঠাৎ করে তার ফোনে একটা মেসেজ এলো, তখন হাসি মিলিয়ে গেল, তার চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। মেয়েটার হাত কাঁপছে রীতিমতো। কেমন আছো ডার্লিং? শুনলাম তোমার মনে নাকি বড্ড প্রেম প্রেম ভাব জেগেছে। উৎসাহ এই নিয়ে 50 বারের মতো মেসেজটা পড়ল। তার মাথাতে কিছুই আসছে না যে মেয়েটা তার ফোন নাম্বার পেল কি করে। হঠাৎ তখন আরেকটা মেসেজ এলো। উৎসাহ বিছানায় শুয়েছিল, মেসেজটাতে দেখে উঠে বসলো সে। কপাল ঘামের দেখা দিল, তখন আরেকটা মেসেজ আসলো। ভয় পেও না, মজা করছি আমি। তবে বয়সটা তোমার পড়াশোনা করার, আর যদি দেখি তুমি ওই ছেলের পিছনে ঘুরছো, তাহলে সত্যিই তোমার বাবাকে বলতে বাধ্য হবো সুইটহার্ট। তোমার নম্বর পেয়েছি যেহেতু, তোমার বাবার নাম্বার পাওয়াও মুশকিল হবে না। টেক কেয়ার ডার্লিং। উৎসাহ একটা স্বপ্ন ঢোক গিলল। তার বাবা মা জানলে তো সে একদম শেষ। উৎসাহ একটা দীর্ঘশ্বাস ছাড়ল, উঠে গিয়ে জানালার কাছে গেল। শুভ্রর ঘরের আলো নেভানো, ঘুমিয়ে গিয়েছে বোধহয়। ছেলেটা এত লাজুক কেন উৎসাহ বুঝে আসে না। কি এমন হলো যে এই লজ্জা, কি এমন হতো যদি এই লজ্জাটা তার থাকতো। উৎসাহ রুমের লাইট অফ করে ধপ করে বিছানায় শুয়ে পড়ল। সামনে তার এইচএসসি পরীক্ষা, এবার একটু পড়াশোনা মনোযোগ দেওয়া উচিত। অনেক তো ভণ্ডামি হলো, শুভ্রও তো ইগনোর করা শুরু করেছে। ভাগ্যের ওপর ছেড়ে দিতে হবে এবার সব। শুভ্র যদি তার ভাগ্যে থাকে তবে নিশ্চয়ই তার হবে, আর না থাকলে। থাকবে না মানে? ও থাকবে না, ওর বাপ থাকবে না। ওর বাপ কেন থাকবে? ধুরু, বিয়ে তো এই শুভ্র ইয়ামিনকেই করবো, সাথে একটা ক্রিকেট টিমও বানাবো। এতটা লজ্জা কিভাবে থাকতে পারে একটা মানুষের মাঝে বল? আমার মাঝে থাকলে তাও একটা কথা ছিল। শুভ্র যদি আমার মতো হতো, তাহলে প্রত্যেকটা কথায় আর কাজে আমি বলতে পারতাম যে উনি আমার সাথে এমন করেন কেন। কতই না সুন্দর হতো, কিউট কাপল। এখন তো মনে হচ্ছে উল্টো হয়ে গিয়েছে সব। একটা মানুষ এতটা ইনোসেন্ট কি করে হয়? ঘোড়ার পাছাটা দূর। উৎসাহ আর আকপাচ না ভেবেই চোখ বন্ধ করে নিল। ঘুমাতে এখন হবে তার। মটকা গরম হয়ে গিয়েছে তার। সুন্দর স্নিগ্ধ একটা সকাল, রোদের আলোয় চারিদিকে ঝলমল করছে। সবই ঠিক ছিল, কিন্তু বারান্দায় কাকটা কাকা না করলেও পারত। উৎসার মটকা গরম হয়ে গেল, উঠে বসলো সে। চোখ ঘুমে বন্ধ হয়ে আসলে চেহারায় রাগ স্পষ্ট। কালকে রাতে ঘুম আসতে আসতে অনেক দেরি হয়েছে তার। কিছুতেই যেন ঘুম আসতে চাইছিল না। শেষে একটা আহার দেখলো। আলহামদুলিল্লাহ, ঘুম এসেছে, মানে ঘুমের পুতিনের ঘরে ধুতনিও সহ এসেছে। আবার এত গরমের মাঝে কাঁথাটা পর্যন্ত নিয়ে ঘুমিয়েছে। উৎসাহ রেগে উঠে দাঁড়ালো, মেজাজ তার তুঙ্গে। কি পেয়েছেটা কি এই কাকটা? ওর বাপের বাড়ি এটা? উৎসাহ রেগা বেলকনির কাছে গিয়ে কাকটার দিকে তাকালো। এখনো কা কা করছে। উৎসার চোখে আগুন জ্বলছে এখন। রাগে শরীরটা কাঁপছে তার। সকাল সকাল এমন কাকা শব্দ করলে ভালো লাগে? উৎসাহ চোখ বন্ধ করে নিল। প্রচুর রাগ হচ্ছে তার। হঠাৎই সে কা কা তোর বলের কাকা, কাকা কাকা কাকা, তোর বলের কাকা, তোর কাকার খেতায় আগুন। তোর নানি রে শোনা, তোরই বলের কাকার রঙ্গ। কাকা করার কম্পিটিশন চলছে এখানে? হ্যাঁ, ওই তোর বাপের তৈরি বাড়ি এটা? তোর বউকে গিয়ে শোনাই কাকা, শালা বাঙ্গির কৌয়া। উৎসাহ কথাগুলো এক নাগারে বলে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। আশ্চর্যের বিষয়, কাকটা তাও যায়নি। উৎসাহের রাগ বেড়ে গেল এতে। তার রাগকে আরো বাড়িয়ে দিতে কাকটা তার বেলকনি টপকে আবার কাকা করতে চলে গেল, যেন কাকটার রিভেঞ্জ নিল। উৎসাহ খেপে গিয়ে বলল, হ হ, তোমার নানি পরিষ্কার করবো এটা। এইটা কি টয়লেট করার জায়গা? হ্যাঁ দাঁড়াম কোথাকার। এখন আমি তোর বাসায় গিয়ে পটি করে আসি, দেখ কেমন লাগে। অবশ্য তোর যে বাসা, আমার পটিরও জায়গা হবে না। সকাল সকাল মটকা খারাপ না করলে যেন হয় না। তোর পাছায় আল্লাহর গজব পড়বে তোকে। উৎসাহ হঠাৎ করে হাসির শব্দেই থেমে গেল। রাগের জায়গায় বিস্ময়রা ঘিরে ধরল এবার।
কপাল কুঁচকে নিচে রাস্তার দিকে তাকালো। রাগের মাথায় ভুলেই গিয়েছে সে তার কথাগুলো পথচারীরা শুনতে পারবে। খেয়েছে রে, কিন্তু এটা কে? ওই ছেলেটাকে না চিনতে পারলেও পাশের ছেলেটাকে ঠিকই চিনল। শুভ্র তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। উৎসাহ মেকি হাসলো, হাত দিয়ে হাই দিল তাকে। শুভ্র পাত্তা দিল না, সামনের দিকে হাঁটতে লাগলো। তারপর পেছন থেকে হাসতে থাকার ছেলেটা বলল, নির্জন, তুই কি আসবি নাকি রাস্তায় থাকবি? নির্জন হাসতে হাসতে রাস্তায় বসে পড়ল। অনেকক্ষণ লাগলো তার হাসি থামাতে। জোরে জোরে শ্বাস নিচ্ছে এখনও সে। আবার হেসেই ফেলেছে। উৎসাহের প্রথম লজ্জা লেগেছে। সে মাথা নিচু করে রাখলো। কিন্তু ছেলেটাকে শুভ্রর বন্ধু নাকি? তাহলে তো মান সম্মান গেল রে। নির্জন হাসি থামাচ্ছে, আবারও হেসে ফেলল। হঠাৎ একটা মেয়ে এসে তার সামনে 100 টাকার নোট রেখে বলল, জীবনে কাউকে ভিক্ষা দেইনি, আপনাকেই দিলাম, কজ বাপের জন্মে এত হ্যান্ডসাম ভিক্ষুক দেখিনি। ভালো থাকবেন। মেয়েটার কথাগুলো বলেই চলে গেল না ঠিক সেই উৎসাদের বাড়িতেই প্রবেশ করলো। নির্জন বোকা বনে গেল। 100 টাকার নোট উঠিয়ে এপাশ ওপাশ দেখতে লাগলো। যার গুলশানে 3টা ফ্ল্যাট আছে, ধানমন্ডিতে একটা বাড়ি আছে, তাকে কিনা একটা মেয়ে 100 টাকা ভিক্ষা দিল। এত বড় অপমান! এই মেয়েকে তো সে ছাড়বে না, কিছুতেই ছাড়বে না। এত সুন্দর মেয়েকে কি ছাড়া যায় নাকি? আমি বাবা ওইসব উপন্যাসের মতো প্রতিশোধ নিব না। সে তো শেষে বিয়েই করবে, আমি একদম প্রথমেই বিয়ে করে ফেলবো। ইস, আমাকে হাজবেন্ড বলবো রে, চুলাই যাকে গো। শুভ্র নির্জনকে বিড়বিড় করতে দেখে ওর সামনে এসে দাঁড়ালো। তারপর বলল, এরকম বসে থাকলে মানুষ তোকে ভিখারিই ভাববে। এই, তুই ভ্যাটকাচ্ছিস কেন এভাবে? নির্জন দাঁড়িয়ে পড়ল তৎক্ষণাৎ। তারপর একগাল হেসে বলে উঠল, প্রেমে পড়েছে রে মন, প্রেমে পড়েছে। শুভ্র কপাল কুঁচকালো, উপরের বেলকনির দিকে তাকালো একবার। না, উৎসাহ তো নেই। নির্জন কি উৎসার প্রেমে পড়লে পড়ুক, তার কি? কিন্তু কেমন যেন ভেতরটা কেমন উথাল পাতাল করছে। কেন করছে এমন? এই মেয়ে ঘাট থেকে নেমে গেলে তো সে বেঁচে যায় আরো। শুভ্র বলে উঠল, কার প্রেমে পড়েছে? নির্জন লাজুক হেসে বলল, ধর তুইও না, কনফার্ম হলে তারপর বলবো। শুভ্র একটা ঢোক গেল। তারপর আবার উপরের বেলকনির দিকে তাকালো। নির্জন শুভ্রর হাত ধরে শুভ্রদের বাড়ির দিকে যেতে লাগলো। নির্জন আর শুভ্রর বন্ধুত্ব একেবারে ছোট্টবেলা থেকে। নির্জন পেশায় একজন ডাক্তার। দুইজন দুই রকম পেশায় যাওয়ায় কয়েক বছর একে অপরের সাথে দেখা করতে পারেনি, তবে ফোনে যোগাযোগ হতো। শুভ্র ঠিক যতটা ইন্ট্রোভার্ট, নির্জন ঠিক ততটাই এক্সট্রোভার্ট। আজ এতগুলো বছর পর দুই বন্ধু আবার এক হয়েছে। নির্জন ঠিক করেছে কিছুদিন থাকবে শুভ্রদের বাসায়, তাই এখানে আসা। ইয়ার কি হ্যান্ডসাম ভিক্ষুক! বিশ্বাস কর ভাই, মাথায় সমস্যা না থাকলে আমি বিয়েই করে ফেলতাম। উৎসাহ ভ্রু কুচকে বলল, আমাদের এখানে? তুই শিওর? আমি তো দেখিনি কখনো। প্রিয়া বলে উঠল। আরে হ্যাঁ রে ভাই, একটু আগে বসেছিল তোদের বাড়ির সামনে। উৎসাহ একটু আগের ঘটনা মনে করার চেষ্টা করলো। মনে পড়তে কপাল চাপড়ে বলল, আরে গাধি রে, উনি ভিখারি হবেন কেন? উনি হয়তো শুভ্রর বন্ধু। উৎসাহ একটু আগের ঘটে যাওয়ার ঘটনারূপী অঘটনটা প্রিয়াকে বলল। প্রিয়া থমথমে কিছুক্ষণ উৎসার দিকে তাকিয়ে রইল। তারপর জোরে জোরে হাসতে লাগলো। হাসতে হাসতে বলল, ইয়ার সিরিয়াসলি, কাকটা তোর থেকে রিভেঞ্জ নিয়েছে? এই এক মিনিট। কি? প্রিয়া হাসি মুখে বলে উঠল, এই তার মানে উনি ভিখারি নন? উৎসাহ বলল, না। প্রিয়া হঠাৎ বিছানা থেকে নেমে ডান্স করতে লাগলো। উৎসাহ চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল। তারপর বলল, আমাদের মেবি গ্রুপ স্টাডি করার কথা। প্রিয়া তাও ডান্স করছে। হঠাৎ তখন উর্মি বেগম খাবারের ট্রে নিয়ে এলেন। প্রিয়াকে এভাবে গান গাইতে নাচতে দেখে বললেন, আজকাল বইয়ের মধ্যে লুঙ্গি ডান্স কিভাবে করতে হয় সেসবও লেখা থাকে বুঝি? প্রিয়া ভয় পেয়ে লাফিয়ে উঠল। বুকে থুতু দিয়ে মেকি হেসে বলল, ইয়ে মানে নানটি, আসলে খুবই টাফ একটা ম্যাথ সলভ করে ফেলেছি, তাই ডান্স করছিলাম। উর্মি বেগম ট্রেটা টেবিলের উপরে রাখলেন। তারপর বললেন, আমি এখন কিছুই বলবো না, শুধু রেজাল্টটা দেখব। খারাপ রেজাল্ট করে দেখ দুটোতে একবার, তারপরে বোঝাবো। দুজনেই মুখটা চুপসে নিল।
উৎসাহ রাগে চোখে প্রিয়ার দিকে তাকালো। উর্মি বেগম তা দেখে বললেন, ওকে চোখ রাঙাচ্ছিস কেন তুই? ও তো তাও টেস্টে এ গ্রেড পেয়েছে, তুই কি করেছিস? উৎসাহ বলে উঠল। টিউশনের টিচার ছিল না, ভুলে গেলে নাকি? উর্মি বেগম কিছু বললেন না, আর যাওয়ার আগে শুধু বললেন, আমি শুধু রেজাল্টটা দেখবো। উৎসাহ মুখ ভেঙচি কাটলো একটা। হ্যাঁ, এ মনে হয় হাতের মোয়া। প্রিয়ার দিকে তাকাতেই ও দাঁত কেলালো। উৎস তা দেখে বলল, আরও লুঙ্গি ডান্স দে। গান। ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া, এইবার করতে হইব রে বিয়া। নির্জন তখন থেকে এই গান গেয়ে চলেছে। শুভ্র তা দেখে বলল। কোন মেয়ে বলবি তো? নির্জন ফোন স্কল করতে করতে বলল। কনফার্ম হওয়ার পরে বলবো। শুভ্র ধৈর্য হারিয়ে বলল, আরে বল না, ওই বারের মেয়ে নাকি? শুভ্রর পাশে উৎসাদের বিল্ডিং এর উদ্দেশ্য করেই বলল। নির্জন তখন খেয়াল করছে যে ওই মেয়েটা এই বিল্ডিং এ গিয়েছে, তাই সে বলল। হ্যাঁ, কিন্তু তুই বুঝলি কি করে? শুভ্র কেমন যেন লাগলো কথাটা শুনে। হৃস্পন্দন কেমন যেন বেড়ে গেছে বলে মনে হচ্ছে। উৎসাহ নির্জন একসাথে কিছু চিত্র তার কল্পনায় ভেসে উঠল। তার মানতে কেন কষ্ট হচ্ছে? তার তো খুশি হওয়ার কথা যে ফাইনালি মেয়েটা তার ঘাট থেকে নেমেছে, কিন্তু সে কেন খুশি হতে পারছে না? মনটা কেমন খচখচ করছে তার। যদি রাত পোহালে শোনা যেত শুভ্র আমার জামাই, তবে আমি বানাতাম এক ক্রিকেট টিম। হায় রে ক্রিকেট টিম। এই গান শুনলে তোমার পিঠে পড়তো ধিম ধিম, হায় রে ধিম ধিম। উৎসাহ চমকে উঠল পুরো। উৎসাহ আজকে নিজের হাতে মাংস রান্না করেছে, সেটাই মূলত শুভ্রকে দিতে এসেছিল। রান্নাঘরে মাংসটা রাখতে রাখতেই মূলত গানটা গাইছিল। এই সময় তো শুভ্র বাসায় থাকে না, তাহলে গানটা গাইল কে? উৎসাহ তড়াক গতিতে পেছনে ঘুরল। ছেলেটাকে চিনতে তেমন অসুবিধা হলো না। সেই দিন শুভ্রর সাথে দেখেছিল, আবার তার মান সম্মানের ফালুদাও হয়েছিল এই ছেলের সামনে। কিন্তু এখানে কি করছে? উৎসাহকে অমনভাবে তাকিয়ে থাকতে দেখে নির্জন বলল, হায়, তুমি কি দারুণ গান গাও। উফ, আমি কি নিশ্চয়ই প্রশ্ন থাকছে মনে? অবল, আমি বলে দিচ্ছি, আমি নির্জন, নীল মাহমুদ। ইউ ক্যান কল মি নির্জন। আমি শুভ্রর জানকি জিগার দোস্ত হই। উৎসাহ একগাল হেসে বলল, ও আচ্ছা আচ্ছা, আপনি সেই নির্জন। আমি কাকিমার কাছে শুনেছি আপনার কথা। আমি হচ্ছি মেহরিন উৎসাহ সম্পর্কে প্রতিবেশী। কথাটা বলে ফিক করে হেসে ফেলল সে। নির্জন বলল, গান কিন্তু সেই ছিল। আমি তো বলবো ক্রিকেট টিমের সাথে ফুটবল টিমেও বানাও। উৎসাহ দ্বিতীয়বারের মতো লজ্জা পেল। ইচ, কি ভাবছে এখন এই লোক? নিশ্চয় ভাবছে যে মেয়েটা অনেক নির্লজ্জ। নির্জন বলে উঠল, আরে ছিল, এত লজ্জা পাওয়ার কি আছে? ফ্রেন্ডের মতো ভাবতে পারো আমাকে। উৎসাহ মৃদু হাসলো। নির্জন বলল, আচ্ছা, যেহেতু ফ্রেন্ড হয়ে গেলাম, তাহলে একটা সিক্রেট বলি তোমাকে। উৎসাহ কপাল কুঁচকালো। নির্জন নাজুক হেসে বলল, আমার না তোমার বোনকে অনেক ভালো লেগেছে। শালি হবে আমার। উৎসাহ ভ্যাবাচাকা খেয়ে গেল। তার কোনো তো বোন নেই, উৎসাহ বলল। কিন্তু আমার তো কোনো বোন নেই। নির্জন যেন আকাশ থেকে পড়ল। আরে ওই যে গতকালকে তোমার বাসায় যে ঢুকতে দেখলাম মেয়েটাকে। উৎসাহ ভাবতে লাগলো গতকালের কথা। ভাবতে ধরে ফেললো, তারপর বলল, ও আচ্ছা, প্রিয়ার কথা বলছেন? ও তো আমার ফ্রেন্ড। নির্জনের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। নামের মতো সুন্দর তোমার বান্ধবী এই উৎসাহ। তোমার বোন এই অবলা বন্ধুর সাথে ওই কিউট বান্ধবীর সেটিংটা করিয়ে দাও না। উৎসাহ ফিক করে হেসে ফেলল। প্রিয় তো এমনিতেই নির্জনের প্রেমে হাবুডুবু খাচ্ছে, কিন্তু কথা হচ্ছে প্রিয়া তো এমন আরেকজনের ওপর ক্রাশও খেয়েছে। সিরিয়াস তো কখনোই হয়নি এই মেয়ে। উৎসাহ বলল, ট্রাই করতে পারি। নির্জন খুশি হয়ে উৎসার গাল ধরে বলে উঠল, থ্যাংক ইউ কিউটি ভাই। শুভরটা তো একটা গাথা। এত কিউট একটা মেয়েকে এখনো বউ বানাতে পারলো না। আমি বলে কবেই বিয়ে করে বাচ্চা। তুমি এখানে কি করছো? হঠাৎ করে এমন গম্ভীর স্বরে দুজনেই হকচকিয়ে গেল। পেছন ঘুরে তাকাতেই
শুভ্রকে দেখতে পেল তারা। নির্জন বলে উঠল, কিরে তুই এত তাড়াতাড়ি চলে এলে? প্লিজ বলিস না যে আমার জন্য তাড়াতাড়ি এসেছিস, কারণ তোর মতো কাজ পাগল ছেলে এটা কোনোদিনই করবে না। শুভ্র সেসব কথায় পাত্তা না দিয়ে প্যান্টের পকেটে হাত দিয়ে এগিয়ে এসে উৎসার উদ্দেশ্যে বলল। তোমাকে একটা প্রশ্ন করেছি আমি। উৎসার দাঁত কেলিয়ে বলল, তোমার জন্য মাংস রান্না করেছিলাম। শুভ্র গম্ভীর স্বরে বলল, আমি বলেছি রান্না করতে? সে তো তুমি কত কিছু বলো না, তাই বলে কি আমি করি না? শুভ্র বলল। তোমার মতো নির্লজ্জ মেয়ে দুটো দেখিনি আমি। উৎসার দাঁত কেলিয়ে বলল, সে তো তোমার মতো লজ্জাবতাও আমি দুটো দেখিনি। নির্জন ভাইকে দেখেও তো কিছু শিখতে পারো। নির্জন বলল। হ্যাঁ হ্যাঁ, কিছু শিখ আমার থেকে, বুঝলে? শুভ্রর কেন জানি অনেক রাগ হলো। নির্জনের থেকে শিখতে বলল তাকে। কই, এই কয়দিন তো শুভ্র যেমন ছিল তেমনই ভালো লাগতো এই মেয়ের, তাহলে আজকে কেন বলল নির্জনের থেকে শিখতে? শুভ্র রাগে হন হন করে উপরে চলে গেল। উৎসাহ সেদিকে তাকিয়ে বলল, কি হলো বলুন তো হঠাৎ? নির্জন উৎসার দিকে তাকালো, উৎসাহ নির্জনের দিকে তাকালো, তারপর দুজনেই শয়তানি মার্কা হাসি দিল। আরে ইয়ার, মেয়েটা এত ভালো কেন রে? ইস, ও পুরো দিলে গিয়ে লাগছে যখন আমার দিকে তাকিয়েছিল। শুভ্রর রাগ হচ্ছে এখন প্রচুর, কেন হচ্ছে জানা নেই। ফোনটা এত জোরে চেপে ধরে রেখেছে যেন হাতের ভেতরে ফোনটা ঢুকিয়ে ফেলবে একদম। নির্জন খেয়াল করলো ব্যাপারটা, আগুনে ঘি ঢালতেই বলল, এই শুভ্র, উৎসাহের সাথে আমার সেটিংটা পুড়িয়ে দে না প্লিজ বন্ধু, প্লিজ। শুভ্র অনেক কষ্টে নিজের রাগ কন্ট্রোল করলো, মুখে হাসি ফোটানোর চেষ্টা করলো সে। মৃদু হেসে রাগটাকে চাপা দিয়ে বলল, তুই এর থেকে বেটার ডিজার্ভ করিস। ওকে তোর কোন অ্যাঙ্গেল থেকে মেয়ে মনে হয়? কেমন ছেলেদের মতো হাবভাব। নির্জন বলল, তোর রূপ দেখে কি ভালোবাসা হয়? আমি তোর মনটাকে ভালোবেসে ফেলেছি। আর এমনিতেও ওকে অনেক কিউট লাগে অমন ভাবে। ইস, যখন লজ্জা পায় তখন আরো বেশি। নিজের কথার মাঝেই শুভ্র বলে উঠল, এই কি বললি? লজ্জা আর উৎসাহ? কথাটা বলে শুভ্র জোরে জোরে হাসতে লাগলো। নির্জন বাঁকা হাসলো। আর একটু জ্বালানো যাক ব্যাটাকে, নির্জন বলল। ও মা, কি বলিস তুই? আমি তো যতবারই ওর সামনে যাই ততবারই লজ্জায় লাল হয়ে যায়, একদম টমেটোর মতো। ইস, আমার পার্সোনাল টমেটো। শুভ্রর হাসি থেমে গেল তৎক্ষণাৎ। উৎসাহ লজ্জা পেয়েছে, তাও নির্জনের সামনে যাওয়ায়। কই, কখনো তো শুভ্রকে দেখে লজ্জা পায়নি। অবশ্য শুভ্র নিজেই তো লাজুক, কিন্তু কথা তো সেটা না। এই মেয়ের লজ্জা জিনিসটা যার আদেও। আচ্ছা, উৎসাহ লজ্জা পেলে কেমন দেখায়? শুভ্র তো আজ অবধি দেখেনি, অথচ নির্জন গতকাল এসে আজকেই দেখে ফেললো। শুভ্রর কপালে ঘাম জমেছে, কিন্তু কিছু একটা ভাবছে সে। কিন্তু উৎসাহ যদি নির্জনকে বিয়ে করে তাহলে তো তারই ভালো। আর ওভাবে ইপটিজিংও করতে। এই 1 মিনিট, আজকে সকালে তো আসেনি উৎসাহ? এক রাতে এত পরিবর্তন হয়ে গেল মেয়েটার। নির্জন শুভ্রকে এত গভীর চিন্তায় দেখে ঠোঁট চেপে হাসতে লাগলো। যাক, প্ল্যান কাজে লেগেছে। এবার শুভ্র বাবাজি নিজের মনের কথা না বলে যাবে কোথায়? একটা বিড়ালও যদি 3 দিন সাথে সাথে ঘুরতে থাকে তার প্রতি মায়া লাগে। আর উৎসাহ তো আস্ত মানুষ, উৎসার প্রতি ফিলিংস নেই বললেই হবে। এবার যাবে কোথায় চান্দু? আরে তাহলে আর বলছি কি, ওনার মতো ভালো মানুষ দুটো নেই রে। উৎসার কথা শুনে প্রিয়া খুশিতে গদগদ হয়ে বলল, সত্যি বলছিস? ইসরে, আমার 100 নম্বর ক্রাশ এত ভালো, বিশ্বাসই হচ্ছে না। উৎসাহ থমকে গেল। 100 নম্বর ক্রাশ? নির্জন শুনলে তো হার্ট অ্যাটাক করবে এইবার। উৎসাহ গলা খাকারি দিয়ে বলল, ওই মানে যাই হোক, এনাকে নিয়ে একটু সিরিয়াস হলেও হতে পারিস। এই প্রথম তোর কোনো শত্রুকে আমার কাছে পারফেক্ট লেগেছে, বাকিগুলো তো কেমন গাঁজাখোরের মতো। প্রিয়া বলে উঠল, আমার ক্রাশদের সম্পর্কে কোনো বাজে কথা নয়, বললে শুভ্র ভাইয়াকেও নিজের ক্রাশের তালিকায় নিয়ে আসবো। উৎসাহ তেতে উঠে বলল, এই কি বললি? মারবো এখানে, ধোয়া বের হবে ওখানে। প্রিয়া বলল, বয়ে গেছে আমার অমন লাজুক ছেলের উপর ক্রাশ খেতে। অত লজ্জা তো আমি মেয়ে হয়েও পাই না। উৎসাহ নিজেকে ঠান্ডা করলো, তারপর নরম সরে বলল, আমার হবু জামাই, আমি বুঝে নিব। তোকে যেটা বলেছিলাম আমি, নির্জন ভাইয়া মানুষটা অনেক ভালো, একদম ভালোর ভালো। উনি এতই ভালো যে মানে তোকে কিভাবে পৌঁছায়, মানে আসলে
তুই বিয়ে করে নে নির্জন ভাইয়াকে, তাহলে বুঝতে পারবি। প্রিয়া বোকা বনে গেল। একটু বেশি হয়ে গেল না? প্রশংসা করবি ভালো কথা, তাই বলে এভাবে বিয়ে করে বুঝতে হবে যে লোকটা কত ভালো। প্রিয়া বলল, আমি বুঝেছি তো ভাই যে উনি অনেক ভালো, তাই বলে বিয়ে কেন করতে হবে? এমনিতেও আমার সব ক্রাশই ঝাক্কাস, বুঝলি? উৎসাহ বলল। আরে না রে, ইনি অনেক ভালো, এক কথায় মানে। প্রিয়া এবার রাগ হলো। সে বলল, বাল, বুঝেছো তো অনেক ভালো, আর এত বেশি ভালো হলে তুই বিয়ে করে নেন না, আমাকে কেন করতে বলছিস? সে কি রে, তুই না গতকাল কি 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 বললি যেন ওনাকে বিয়ে করবি? সে তো আমি সবাইকে বলি বিয়ে করব, তাই বলে কি সত্যি করতে হবে নাকি? সবাইকে করতে হবে না, নির্জন ভাইয়াকে কর। বড়লোকস প্লাস হ্যান্ডসাম করে নে ভাই। প্রিয়া বলল। অমন ছেলে থোড়াই আমার মতো কাল্লা গরিবকে বিয়ে করবে। উৎসাহ যেন সুযোগ পেল। সে বলল, হ্যাঁ হ্যাঁ, করবে করবে, তোর সাথে আমি কথা বলিয়ে দিব বরং। জানো, নতুন জীবনের জন্য শুভকামনা, বাই। কথাগুলো বলে উৎসাহ কল কেটে দিল। প্রিয়া বোকা বনে গেল পুরোই। তার মাথার ওপর দিয়ে গেছে সব। ধুর, যা হোক, কালকে দেখা যাবে। এখন সে ঘুমাবে, বাকি সব চুলোয় যাক। ইয়েস 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 ইয়েস, নির্জন ভাইয়ার সেটিং তো হয়েই যাবে এবার। আল্লাহ জানে আমারটার কি খবর। পূর্বাকাশে সূর্য উঁকি দিয়েছে সেই কখন। চারিদিকে সূর্যের আলো ঝলমল করছে। পাখিদের কিচিরমিচির চারিদিকে মুখরিত। অবশ্য মাঝে মাঝে গাড়ির প্যা প্যা শব্দ তো আছেই। শুভ্র আজকে এই প্রথম উৎসার জন্য অপেক্ষা করছে। হাত ঘড়ির দিকে তাকালো একবার। 10টা বেজে 20 মিনিট। 20 মিনিট ধরে সে দাঁড়িয়ে আছে, অথচ উৎসাহ আসেনি। শুকনো ঢোক গিলল সে। উৎসাহ কি তবে আসবে না? আশ্চর্য তো, না আসলে তো তারই ভালো। সে তো এটাই চেয়েছিল, তাহলে সে অপেক্ষা করছে কেন? ভেতরটা কেমন উথাল পাথাল করছে। শুভ্র সামনের বাড়িটার দিকে তাকালো একবার, তারপর সামনের দিকে হাঁটা ধরল। যেতে যেতে বার কয়েক পেছন ফিরে তাকালো। না, আসেনি সে। তার মন বারবার বলছে যেন আসুক আজকে, অন্তত দাঁড়িয়ে থাকুক, একটা বার হ্যান্ডসাম বলে ডাক দিক। সে জানে না তার মন কেন এটা চাইছে। হয়তো জানে, কিন্তু মানতে চাইছে না তা। শেষবারের মতো একবার পেছন ফিরে তাকালো, চোখ বন্ধ করে আল্লাহ বলে। যেই একবার দেখতে পায়, চোখ খুলতে মুখে হাসি ফুটে উঠল তার। ওই তো উৎসাহ, কিন্তু তার দিকে একবারও তাকালো না কেন? কাকে দেখে অমন হাসছে সে? একটু ভালো করেই খেয়াল করলো, আর কেউ না, নির্জনের সাথে হেসে হেসে কথা বলছে। কেন জানি ভালো লাগলো না তার এই দৃশ্যটা। দৃষ্টি সরিয়ে নিল সে, কিন্তু চোখ দুটো আবারও চলে গেল ওখানে। যেতেই চক্ষু চরক গাছ, হৃৎপিণ্ড থমকে যেতে লাগলো। কিছু কি করছে ওরা? না, এটা করতেই পারে না ওরা। উৎসাহ নির্জনকে ভালোবাসতে পারে না, না, কিছুতেই পারে না। কিন্তু এটা কি করছে ওরা? শুভ্র শ্বাস প্রশ্বাস বেড়ে গেল। এটা হতে পারে না, নির্জন উৎসাহকে কিস। আর কিছু বলার আগেই শুভ্র ধপাস করে পড়ে গেল। চোখ দুটো বন্ধ হওয়ার আগেই খেয়াল করলো নির্জনার উৎসাহ তার দিকে ছুটে আসছে। আর কিছু দেখতে পেল না সে। সারাদিন উজ্জ্বলভাবে কিরণ দেওয়ার সূর্যটা এখন ধীরে ধীরে অস্তে যাচ্ছে। তারাগুলো মিটমিট করে দেখা দিচ্ছে। সারাদিন পর শুভ্র এখন ধীরে ধীরে জ্ঞান ফিরেছে। পিট পিট করে চোখ খুলল সে। পুরো রুমে কেমন বিদঘুটে অন্ধকার। কোনো রকমে উঠে বসলো সে। তারপর ধীরে ধীরে বিছানা থেকে নেমে রুমের লাইট অন করতে গিয়েও করলো না। জানালা দিয়ে বাহিরের তাকাতে হতভম্ব হয়ে গেল। সামনের বাড়িটা কেমন সুন্দর করে লাইটিং করে সাজানো, বিয়ে বাড়ি বলে মনে হচ্ছে। কিন্তু উৎসার তো কোনো ভাই বোন নেই। তবে কি? শুভ্র তরাক করে ভেতরটা ধুক করে উঠল। সে দ্রুত পায়ে নিচে নামলো। নামতেই তার মাকে চোখে পড়ল। আম্মু, আম্মু, উৎসাদের বাড়ি এত সাজানো কেন? শিউলি বেগম একগাল হেসে বলল, ওমা, ভুলে গেলি নাকি? উৎসাহ আর নির্জনের বিয়ে না আজকে? বেশি কাজ পাগল হয়ে গিয়েছিস, তাই ভুলে যাচ্ছিস সব। আমি যাই বাবা, কত কাজ যে পড়ে আছে। শিউলি বেগম চলে গেলেন। শুভ্র হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। উৎসার বিয়ে আজকে, তাও নির্জনের সাথে। আর কখনো তাকে হ্যান্ডসাম বলে ডাকবে না। সে অফিসে যাওয়ার জন্য বের হলো, আর কেউ পেছন পড়েও আসবে না। সে একটা শুকনো ঢোক গিলল। না, এটা হতে পারে না।
আমার ওই অসভ্য মেয়েটাকেই চাই। উৎসাহ এমনটা করতে পারে না। শুভ্র দৌড়ে উৎসাদের বাড়িতে গেল। যেতেই কানে ভেসে হলো আলহামদুলিল্লাহ কথাটা। মানে কি বিয়ে হয়ে গেল তবে? ওই তো উৎসাহ কেমন ঘোমটা দিয়ে বসে আছে। উৎসাহ কি তবে অন্য কারোর হয়ে গেল? আজকের পর থেকে উৎসাহ আর তাকে বিরক্ত করবে না। শুভ্র জোরে চেঁচিয়ে উঠল। না! ধরফড়িয়ে উঠে বসলো সে। জোরে জোরে শ্বাস নিচ্ছে সে। স্বপ্ন ছিল? হ্যাঁ স্বপ্ন ছিল, কিন্তু এ কি? তার রুম অন্ধকার কেন? স্বপ্ন কি সত্যিতে পরিণত হচ্ছে নাকি? শুভ্র দৌড়ে গেল জানালার নিকট। তারপর একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। না, বাড়িটা সাজানো নয়। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শে চমকে উঠল সে। নির্জন বলে উঠল। আরে আমি নির্জন লাইটের সুইচ অন করলো। শুভ্র নির্জনকে একবার নিচে থেকে উপরে পরখ করলো। না, বিয়ের সাজে নেই। নির্জন বিছানায় আয়েশ করে বসে বলল। কিরে, তখন বেহুশ হয়ে গেলি কেন? শুভ্র বিছানার এক পাশে বসলো। তখনকার কথা মনে হতেই আত্মাটা ছ্যাদ করে উঠল। ভিতরটা ধড়ফড় করছে তার। সে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল। তো তুই তখন ওখানে উৎসার সাথে কি কি করছিলি রে? নির্জল একটা হাই দিয়ে বলল। কখন? আরে ওই যে আমি যখন অজ্ঞান হলাম তার আগে। তুই যেন কখন অজ্ঞান হলি? শুভ্র বিরক্ত লাগছে এবার। ইচ্ছে করে নির্জন এমন করছে সেটা বেশ ভালোই বুঝলো। তাই রাগী চোখে তাকালো নির্জনের দিকে। নির্জন মেকি হেসে বলল। আসলে ওর চোখে কি যেন পড়েছিল, তাই সেটাই দেখছিলাম। শুভ্র টাসকি খেলো শুধু শুধুই। তাহলে সে অজ্ঞান হলো কি ভয়টাই না পেয়েছিল সে? কেন পেয়েছিল? না না, আর অনুভূতি চাপা দিয়ে লাভ নেই। ভালোবাসে সে উৎসাহকে। হ্যাঁ, ভালোবেসে ফেলেছে সে। উৎসাহ শুধু তার। নির্জন হঠাৎ বলল। ভাবছি বাসায় ওর কথা বলবো, বুঝলে? শুভ্রর আত্মাটা হঠাৎ ছ্যাদ করে উঠল। শুভ্র বলল। না। না কেন? শুভ্র একটা শুকনো ঢোক গিলে বলল। তুই ওর থেকে বেটার ডিজার্ভ করিস। আঙ্কেল আন্টিরও ওকে পছন্দ হবে না। কেমন ছেলেদের মতন ঘাড় পর্যন্ত। হ্যাঁ, ভালো কথা বলেছিস। তুই যে বলিস ওর ঘাড় পর্যন্ত চুল, ওর তো দেখলাম পিঠ পর্যন্ত চুল। বেশ ভালোই বড় তো। আই থিঙ্ক তুই কখনো ওকে ঠিক করে দেখিস নি।